আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ইনশাল্লাহ আজকে আমরা অনেকগুলো ধারা পড়বো। তো যেহেতু আপনাদের সবাইকে বলেছিলাম যে মোটামুটি রাজসাক্ষীর আগে পর্যন্ত যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু এক নজর দেখে আসবেন, তাহলে পড়তে সুবিধা, তাই না? যেহেতু আমাদের সময় কম। আসেন আমরা কোন কোন ধারাগুলো নেব, এগুলো সব যে ধারাগুলোর কথা বলছি মোটামুটি সবগুলোই এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা আজকে পড়বো। তবে হ্যাঁ, এমন না যে লিখিত পরীক্ষায় দিবে না, ছোট ছোট যে লেজ লাগানো প্রশ্নগুলো এগুলোতে কিন্তু দিয়ে দিতে পারে। আচ্ছা, কথা না বাড়িয়ে ক্লাসে যাব। আমরা গত ক্লাসে 190 ধারা পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, রিভিশন দিতে গেলে একটু দেরি হয়ে যাবে, সবাই একটু 190 এর আগে পর্যন্ত যে ধারাগুলো আমরা পড়েছি এগুলো নিজ দায়িত্বে দেখে নিবেন। আজকে আমরা 191 থেকে পরবর্তী যে ধারাগুলো নেব এই ধারাগুলো এক নজর করে দেখবো। হ্যাঁ, কোন ধারাতে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে এটা শুধু আমরা একটু খেয়াল করব, আর বিষয়গুলো জানবো। কিছু জিনিস আছে বেসিক, এগুলো জানতেই হয়, এগুলো একটু জানবো। প্রথমে দেখি আমরা 191 ধারা। 191 ধারায় বলা আছে আসামির আবেদন ক্রমে মামলা স্থানান্তর বা মামলা হস্তান্তর বলতে পারি। আসামি, তার একটা আইনগত অধিকার রয়েছে। সে চাইলে আদালতের নিকটে আবেদন করতে পারবে যে আমার মামলাটা অন্য আদালতে স্থানান্তর করা হোক। এই জন্য 191 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট যখন মামলা আমলে গ্রহণ করবেন, আমলে গ্রহণ করবেন, 190 আমলে গ্রহণ করে, আমলে গ্রহণ করার পর ওই ব্যক্তিকে অর্থাৎ আসামিকে বা অপরাধী ব্যক্তিকে জানিয়ে দিবেন সাক্ষ্য গ্রহণ করার পূর্বে। কখন? সাক্ষ্য গ্রহণ করার পূর্বেই তাকে জানিয়ে দিবেন যে আপনার মামলাটা আপনি অন্য আদালত কর্তৃকও বিচার পেতে পারেন। হয় না, অনেক সময় থানায় আসে না, বলে না আমি অমুক সাব ইন্সপেক্টর, যেন আমার অপরাধটা তদন্তে যায়। অনেকটা এরকম আসামির একটা আইনগত অধিকার রয়েছে, সে যদি চায় মামলাগুলো সে দায়রা আদালত বা অন্য আদালতে মামলাগুলো বিচার কার্যক্রম পরিচালনার জন্য আবেদন করতে পারবেন। এটা একটা তো তার আইনগত অধিকার। বুঝতে পারলাম না বিষয়টা, এভাবে আমরা সংক্ষেপে বুঝে নেব। 191 ধারা হলো আসামির একটা অধিকার রয়েছে, ম্যাজিস্ট্রেট যখন মামলা আমলে নেবেন তখনই আসামিকে জানিয়ে দিবেন যে আপনি কি করবেন, আবেদন করলে আপনার মামলাটা অন্য আদালত কর্তৃক বিচার হতে পারে। এটাই হলো আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। তারপর উনি আবেদন করলে দায়রা আদালত বা অন্য আদালতে মামলাটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, এই হচ্ছে 191 ধারা আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। এরপরে আমরা 192 ধারা দেখব। 192 ধারায় বলা আছে আদালত কর্তৃক মামলা হস্তান্তর বা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। তাহলে দেখেন, আসামি আবেদন করলেই কেবলমাত্র মামলা স্থানান্তর হবে ব্যাপারটা এমন নয়। ম্যাজিস্ট্রেটগণ তারাও কি করতে পারেন, মামলা হস্তান্তর করতে পারেন। তো ম্যাজিস্ট্রেট কিভাবে মামলা হস্তান্তর করেন? সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা অন্য আদালতে মামলাগুলো স্থানান্তর করতে পারেন। আবার বড় বড় আদালতেও মামলা চলে যেতে পারে। কিছু মামলার গুরুত্বের ভেদেও কিন্তু মামলাগুলো বিভিন্ন আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয়। এগুলো আদালতের কার্যক্রম, তারপরেও শিখছি কারণ এখন আমাদের আদালতের বিষয় থেকেও কিন্তু আমাদের প্রশ্ন দেয়। হ্যাঁ, তো 191 ধারায় জানলাম আসামি আবেদন করলে মামলা হস্তান্তর করা যায়। একইভাবে 192 ধারায় ম্যাজিস্ট্রেটরা তারা নিজেরাও মামলাগুলো অন্য আদালতে স্থানান্তর করতে পারে বা হস্তান্তর করতে পারে। আচ্ছা, এবার আসেন দেখি দায়রা আদালতে কি মামলা হস্তান্তর হয়। হ্যাঁ, দায়রা আদালত সরাসরি কখনো অপরাধ আমলে নেয় না। তাহলে এই জন্য দায়রা আদালতকে মৌখিক অধিক্ষেত্রভুক্ত আদালত বলা যায় না। কারণ কি, দেখেন অন্য আদালতগুলো মানুষের মুখের কথা শুনেও কিন্তু অপরাধ আমলে নিচ্ছে নিচ্ছে না। ধরেন নালিশ করতে গেলেন, নালিশ মৌখিক বা লিখিত হতে পারে। এজাহার যেমন অবশ্যই লিখিত হতে হয়, নালিশ কিন্তু মৌখিকও হতে পারে। এই জন্য দায়রা আদালত এভাবে মৌখিক অধিক্ষেত্রযুক্ত আদালত বলে গণ্য হবে না। সাধারণত সরকার নির্দেশ দিলে বা অন্যান্য নিম্ন আদালত থেকে মামলাগুলো দায়রা আদালতে স্থানান্তর না হওয়া পর্যন্ত দায়রা আদালত এই অপরাধগুলো বিচার কার্যক্রম পরিচালনা করেন না। তাহলে বুঝতে পারলাম ঘটনা, নিম্ন আদালতগুলো মামলা নিয়ে দায়রা আদালতে পাঠাতে পারে, অথবা সরকার নির্দেশ দিলে যে কোনো মামলা দায়রা আদালত বিচার কার্যক্রম করতে পারে। অর্থাৎ সরাসরি মামলা দায়রা আদালতে গ্রহণযোগ্য হয় না বা মৌখিক অধিক্ষেত্র যুক্ত আদালত বলে গণ্য হয় না। তিনটা ধারা শিখলাম। তাহলে প্রথমে শিখলাম 191 আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর।
ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর শিখলাম 192, 193 ধারায় দেখলাম দায়রা আদালত মৌখিক অধিক্ষেত্রভুক্ত আদালত বলে গণ্য হবে না, অর্থাৎ দায়রা আদালতে মামলাগুলো যতক্ষণ না স্থানান্তরিত হয় বা হস্তান্তরিত হয় ততক্ষণ পর্যন্ত দায়রা আদালত মামলা বিচারের জন্য গ্রহণ করবেন না। আচ্ছা, 195 ধারা দেখবো, সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননা। আচ্ছা, অনেক কঠিন একটা ভাষা হয়ে গেল তাই না? সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননা। দেখেন, আমরা যে বলি না যে 42 ধারায় জনসাধারণ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে, না হলে পেনাল কোডের 187 ধারায় দণ্ডিত হবে, জারিকৃত আদেশ অমান্য করলে 188 ধারায় দণ্ডিত হবে, এরকম বলি না আমরা? বা পড়ার সময় তো আমরা পড়ি পেনাল কোডের অনেকগুলো সেকশনে আছে আপনি কি করতে পারবেন, সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পেনাল কোডের বিভিন্ন ধারায়। তো এই ব্যবস্থাগুলো কি অটোমেটিক হয়? আপনি পুলিশ অফিসার, আপনি জনসাধারণকে গ্রেপ্তার করতে গেলেন, একজন সাহায্য করলো না, সাথে সাথে তিনি পেনাল কোডে দণ্ডিত হলেন? এত সহজ নয় বিষয়টা। তাহলে কি করতে হবে, ওই পুলিশ অফিসার বা ওই সরকারি কর্মচারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। 195 ধারায় এই কথাটা বলা আছে, সিআরপিসির 195 ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারকেই মামলাটা দায়ের করতে হবে। এই মামলার উপর ভিত্তি করে আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বুঝতে পারছেন? তাহলে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা করে, তার কথা না শুনে, যেটা আইনানুগ ছিল, যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করার পরেও যদি সাহায্য না করে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 195 ধারা মোতাবেক সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা ওই আদালতের অবমাননা করলেও এরকম হবে। যেমন আপনি মিথ্যা সাক্ষ্য আদালতে উপস্থাপন করলেন, জাল দলিল আদালতে উপস্থাপন করলেন, একই বিধান প্রযোজ্য হবে। যে আদালতে ঘটনা ঘটলো সেই আদালতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বা তারাই আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। অর্থাৎ এই ধারাগুলোতে বলা আছে কে কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অভিযোগ দায়ের করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে আইনসঙ্গত কর্তৃত্ব যদি আপনি না মানেন বা সরকারি কর্মচারীকে যুক্তিসঙ্গতভাবে সাহায্য বা অন্য কোনো কিছু দাবি করার পরেও যদি এটা আপনি না করে থাকেন, তাহলে ওই পুলিশ অফিসার বা ওই সংশ্লিষ্ট কর্মচারী 195 ধারার বিধান মোতাবেক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন, আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন। 196 ধারা দেখবো, রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত যে অপরাধগুলো হয়, পেনাল কোডের 6 আর 9 অধ্যায়ের ভেতরে যে অপরাধগুলো আমরা দেখতে পারি, ধরেন ধর্ম সংক্রান্ত যে অপরাধ, ধর্মীয় অবমাননা, আবার কথা বা কাজ দ্বারা মানুষকে বিরক্তি সৃষ্টি করা, বিভিন্ন যে অপরাধগুলো সংঘটিত হয় তার মধ্যে রাষ্ট্রদ্রোহের অংশটা তো আছেই। যেমন 124-এর ক, 121-22 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, এই ধরনের অপরাধগুলো যদি সংঘটিত হয় তখন অভিযোগ দায়ের করবে কে? এগুলো প্রশ্ন আসে না? তাহলে যে কোনো অপরাধ সংঘটিত হলেই সব সময় এসে সবাই অভিযোগ করে এমন তো না। তো এরকম রাষ্ট্রদ্রোহিতার অপরাধগুলো যদি সংঘটিত হয় তাহলে সরকার অভিযোগ দায়ের করতে পারবে। এই যে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, কখন কোন মামলায় ওইভাবে বাদী পাওয়া যায় না, বা যে একটা অপরাধ সংঘটিত হলো কিন্তু কেউ সংবাদ দেয়নি, তার মানে কি এফআইআর রুজু হবে না? অবশ্যই রুজু হবে। সেই ক্ষেত্রে সরকার নিজেই মামলা দায়ের করতে পারে বা বিশেষ পদমর্যাদা, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত পদমর্যাদার অফিসার মামলাটা দায়ের করতে পারবেন। তাহলে এই নিয়মগুলো এসেছে এই ধারাগুলো থেকে। তাহলে 196 ধারায় বললো রাষ্ট্রদ্রোহিতার অপরাধের দায়ে মামলা দায়ের করতে পারবে সরকার অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার। আচ্ছা, 196 ক দেখবো আমরা, অপরাধমূলক ষড়যন্ত্র বা অপরাধজনক ষড়যন্ত্রের দায়ে যদি মামলা দায়ের করতে হয়, অর্থাৎ পেনাল কোডের 120-এর ক্ষয়ের অধীনে, ক্ষয় তো সংজ্ঞা তাই না, ক্ষয় দণ্ড, তো 120-এর ক্ষয়ে যে অপরাধ সংগঠিত হয়, অপরাধমূলক ষড়যন্ত্র, এই ধরনের অপরাধের ক্ষেত্রেও একইভাবে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা আদালতও চাইলে আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে মামলা দায়ের করতে পারবে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার। 196 ক্ষয়ে একই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে। অর্থাৎ যেখানে অপরাধ সংগঠিত হলো, যাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হলো, তারা নাও থাকলে সরকার যাকে নির্দেশ দিবে তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে কি করতে পারবে, মামলা দায়ের করতে পারবে। হ্যাঁ, আসমা আপু, আপনি মোবাইলের ক্যামেরাটা বন্ধ করে রাখেন। আচ্ছা, 196 ক আমরা জানলাম। তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের দায়ে মামলা করলে অভিযোগ দায়ের করবেন সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসার। 196 কয় হলো অপরাধজনক ষড়যন্ত্রের দায়েও একইভাবে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার মামলা দায়ের করবেন।
এর আগে আমরা 196 খটা একটু দেখে নেব, নিয়ে তারপরে কয়টা ধারা পড়লাম কি পড়লাম একটু যাব। 196 খয়ে বলতেছে, 196 খ, 196 এই ধারায় মামলাগুলো যদি রুজু হয় সেক্ষেত্রে ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নন এমন পদমর্যাদার অফিসার কি করবেন, তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করতে পারবেন। আচ্ছা, তাহলে 196 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে অথবা অপরাধজনক ষড়যন্ত্রের ক্ষেত্রে যদি মামলা দায়ের হয় তখন একজন ইন্সপেক্টরকেও তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে, এই কথা বলেছে 196 খ। 197 দেখবো বিচারকের বিরুদ্ধে মামলা। বিচারক বা আদালতের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে অবশ্যই কি লাগবে, সরকারের অনুমোদন লাগবে। আপনারা যেমন 132 ধারাটা পড়েছিলেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কি করতে হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে অবশ্যই সরকারের পূর্ব অনুমতি ব্যতীত মামলা দায়ের করা যাবে না। একইভাবে বলা আছে, একইভাবে 197 ধারায় বিচারকের বিরুদ্ধে যদি আপনি মামলা দায়ের করতে চান অবশ্যই সরকারের অনুমোদন লাগবে। পাশাপাশি কোন আদালতে আবার তাদের মামলাগুলো বিচার হবে এটাও ঠিক করে দিতে পারবে। হ্যাঁ, এরপরে দেখবো বিবাহ চুক্তিভঙ্গ মানহানি। কাউকে কথা দিয়েছিলেন, পরে বিয়ে করলেন না, মান সম্মান হানি হয়ে গেল, চুক্তি করেছিলেন, চুক্তি ভঙ্গ করলেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দায়ের করতে পারবে, সোজা কথা। তো এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবার নারী হয়, ওই নারীর অপ্রাপ্তবয়স্ক হয়, জনসম্মুখে না আসে, সেক্ষেত্রে অন্য যে কোনো ব্যক্তি আবার মামলা দায়ের করতে পারবে আদালতের অনুমোদন সাপেক্ষে। অন্য যে কোনো ব্যক্তি মানে তার পরিবারের বা তার অভিভাবক অন্য যে কোনো ব্যক্তি মামলাটা দায়ের করতে পারবে। একইভাবে ব্যভিচার এবং বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া এই ধরনের অপরাধ সংঘটিত হলে ওই নারীর স্বামী মামলা দায়ের করতে পারবে। এগুলো হলো কোন ব্যক্তি অভিযোগ বা মামলাটা দায়ের করতে পারবে আদালত, এই বিধানগুলো এখানে আলোচিত হয়েছে। আচ্ছা, এই পর্যন্তই হলো এই ধরনের আলোচনা। তাহলে দেখেন আমরা কি কি পড়লাম, মোটামুটি 191 থেকে 199 পর্যন্ত নিলাম। 191 বললো আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। 192 দেখলাম আদালত নিজেও মামলা হস্তান্তর করতে পারে। আচ্ছা, তারপরে 196টা পড়লাম রাষ্ট্রদ্রোহমূলক যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলোর ক্ষেত্রে মামলা দায়েরের বিধান, এবং 196 অপরাধজনক ষড়যন্ত্রের দায়ে মামলা রুজু করার বিধান। আচ্ছা, 195টা বাদ দিয়ে গেলাম। 195 হলো সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা। এগুলো সরকারি সেই ব্যক্তি যার সাথে ঘটনাটা ঘটলো তিনি মামলা দায়ের করতে পারবেন। আর 196 কয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলো সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার। এমসিকিউ আসলে এটাই আসবে, যে যেমন 196 ধারাটা অলরেডি আপনাদের আসছিল হ্যাঁ পরীক্ষায়, যে রাষ্ট্রদ্রোহিতা বা অপরাধজনক ষড়যন্ত্রের দায়ে কে মামলা দায়ের করতে পারেন, সরকার, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসার, ক ও খ কোনোটিই নয়। তাহলে দুজনেই কিন্তু মামলা দায়ের করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা 196 দেখলাম একটা বিশেষ পদমর্যাদার অফিসারকে আবার তদন্তেরও নির্দেশ দেওয়া যেতে পারে। কে তিনি, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তদন্ত করতে পারেন। 197 দেখলাম বিচারকের বিরুদ্ধে মামলা। বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করলেও একই বিধান প্রযোজ্য, সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। 198 বিবাহ চুক্তিভঙ্গ মানহানি এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দায়ের করবেন। 199 ব্যভিচার এবং বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে গেলে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি মামলা দায়ের করবেন। এখন মনে করেন যে নারীর স্বামী, যে নারীকে নিয়ে গেলেন পালায়ে, সেই নারীর স্বামী কি হলো, সে আবার সামরিক বাহিনীর সদস্য, 18 বছরের কম হতে পারে, জরাগত জরা সম্পন্ন ব্যক্তি হতে পারে, অর্থাৎ জড়বুদ্ধি, জড়বুদ্ধি মানে প্রতিবন্ধী ব্যক্তি হতে পারে। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আবার আদালতের অনুমতি সাপেক্ষে অন্য কোনো উপযুক্ত ব্যক্তি বা অভিভাবকও মামলা দায়ের করতে পারবেন, তার পক্ষ হয়েও মামলাটা দায়ের করা যায়। এই পর্যন্তই থাকবে আমাদের এদিকের আলোচনা। এরপরে আমরা বুঝতে পারলাম তো এই ঘটনাগুলো শুধু কোন ধরনের ঘটনায় কে মামলা দায়ের করবে, কার মামলা দায়েরের অধিকার রয়েছে, এই আলোচনাগুলো। 200 ধারাটা নেব, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আপনাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বাদীর জবানবন্দি দিলাম। 200 ধারায় দেখবো আমরা বাদীর জবানবন্দি। বাদীর জবানবন্দি কিভাবে নিবেন দেখেন, আপনি 190 ধারায় একটা আমলে নিল অপরাধ, তো আমলে নেওয়ার সময় মনে করেন কোনো ব্যক্তি নালিশ করেছে,
নালিশ করলে তো তার বক্তব্যগুলো শুনতে হবে যে সে কি বলছে। তো নালিশের ভিত্তিতে যখন অপরাধটা আমলে গ্রহণ করবে তখন ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করতে পারবে। তাহলে এখানে শুধু বাদীর কথা বলা আছে মানে বাদীর জবানবন্দি এমন নয়। বাদীর জবানবন্দি, সাক্ষী যদি থাকে সাক্ষীদেরও জবানবন্দি গ্রহণ করবে এবং পাশাপাশি তাদেরকে শপথ গ্রহণ করাতে পারবে। এরকম একটা এমসিকিউ থাকে যে কোন ব্যক্তিকে শপথ গ্রহণ করার প্রয়োজন হয় না, বাদীর জবানবন্দি গ্রহণের সময়, সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময়, আবার আসামির জবানবন্দি গ্রহণের সময়। আসামির কিন্তু শপথ গ্রহণ করানো হয় না। আমরা দেখবো আসামির জবানবন্দি গ্রহণের সময় শপথ গ্রহণ করানো হয় না, কিন্তু বাদী সাক্ষীর জবানবন্দি নেওয়ার সময় ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, তাদেরকে শপথ গ্রহণ করাতে পারেন। আবার বাদী সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করবেন, ম্যাজিস্ট্রেট নিজে স্বাক্ষর করবেন। তাহলে এখানে কিন্তু সবার স্বাক্ষর থাকে। হ্যাঁ, বাদীর জবানবন্দি যখন লিপিবদ্ধ করেন তখন এখানে সকলের স্বাক্ষর থাকে। তাহলে মোটামুটি 200 ধারাটা আমরা বুঝতে পারলাম, যখন অপরাধ আমলে ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন তখন বাদী সাক্ষী দুজনেরই জবানবন্দি গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বাদীর জবানবন্দি গ্রহণের সময়, সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় কি করবেন, উভয়কেই শপথ গ্রহণ করাতে পারবেন। আচ্ছা, বাদী সাক্ষীকে শপথ গ্রহণ করাতে পারবেন, পাশাপাশি নিজে স্বাক্ষর, ম্যাজিস্ট্রেট তাদের স্বাক্ষর গ্রহণ করবেন জবানবন্দিতে এবং নিজেও স্বাক্ষর গ্রহণ করবেন। আচ্ছা, এবার বলেছে জবানবন্দি গ্রহণের দরকার নাই। কখন জবানবন্দি গ্রহণের দরকার নাই এটা আবার আমরা একটু দেখবো। দেখেন, যদি কোনো মামলা হস্তান্তর হয়ে যায়, 191 92 ধারায় আমরা দেখলাম না যে মামলাগুলো হস্তান্তর হয়ে যাওয়ার সুযোগ আছে, বা আদালত মামলা কি করতে পারে, হস্তান্তর করতে পারে। তো এভাবে যখন মামলাগুলো হস্তান্তর করবে তখন মামলা হস্তান্তরের সময় আগে থেকে যদি বাদী সাক্ষীর জবানবন্দি নেওয়া থাকে, মনে করেন আমি একজন আদালত, সময় হোক আমি আদালত, আমি কি করলাম, মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটা দায়রা আদালতে স্থানান্তর করব, সেই ক্ষেত্রে যদি আগেই আমি জবানবন্দি নিয়ে থাকি পরবর্তীতে দায়রা আদালত আর জবানবন্দি গ্রহণের দরকার নাই। একইভাবে যদি কোনো আদালত জবানবন্দি গ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে পরবর্তী আদালত যেখানে মামলাটা স্থানান্তরিত হলো তারা আবার জবানবন্দি গ্রহণ করতে পারবেন। বুঝতেছি বিষয়গুলো। মনে করেন বলছে কখন কখন জবানবন্দি নেওয়ার দরকার নাই, পুলিশ অফিসার নিজেই বাদী বা সরকারি কর্মচারী বাদী হলে আপনি জবানবন্দি গ্রহণের দরকার নাই, সমস্যা নাই, এটাই তার জবানবন্দি, যারটাই তার জবানবন্দি, এটা একটা ব্যাপার। আর একটা হলো মামলা হস্তান্তরের আগে, মামলা হস্তান্তরের আগেই আপনি হস্তান্তরিত মামলা পেয়েছেন, আগের ম্যাজিস্ট্রেট তিনি মামলা কি করেছে, জবানবন্দি নিয়েছে, তো আপনার জবানবন্দি গ্রহণ না করলেও চলবে। আবার বলেছে মামলা হস্তান্তরের পর, মামলা হস্তান্তরের পর যদি ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করেন যে মামলাটা আমি আরেক আদালতে ট্রান্সফার করব সেটা আর আমার জবানবন্দি নেওয়ার দরকার নাই, ওই আদালতেই জবানবন্দি নিতে পারবেন। বুঝতে পারলাম। একটা হলো মামলা হস্তান্তরের আগেই নিয়ে থাকলে দরকার নাই, আরেকটা হলো আপনি নিজে যদি মামলাটা হস্তান্তর করেন আপনার নেওয়ার দরকার নাই, আরেকটা হলো সরকারি কর্মচারী হলে মামলা বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণের দরকার নেই, মানে না নিলেও হবে এই বলেছে। তাহলে 200 ধারাটা মূলত বাদীর জবানবন্দি কিভাবে গ্রহণ করে, এটাতে কাদের কাদের স্বাক্ষর থাকে, আর মামলা যখন হস্তান্তরিত হয় তখন জবানবন্দি গ্রহণের প্রয়োজন আছে কি নাই, বা কোন ক্ষেত্রে বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। তাহলে মামলা একটা আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, আপনারা জবানবন্দি নেওয়ার দরকার নাই, ওই আদালতে জবানবন্দি নিবে। এবার আসেন যে মামলা হস্তান্তরিত হবে আগেই নিয়ে নিছেন তাও সমস্যা নাই, পরে যে আদালতে গেল তার আর নেওয়ার দরকার নাই। বুঝলাম, সোজা বিষয় কিন্তু। আরেকটা বলেছে সরকারি কর্মচারী যদি দায়িত্ব সম্পাদনকালে কোনো অভিযোগ দিয়ে থাকে এটাই তার জবানবন্দি, তারও জবানবন্দি নেওয়ার দরকার নাই। তাহলে এই জন্য 200 ধারাটা ভালো করে পড়তে বলছি যে এটা কি কি বলা আছে, যে আপনি ম্যাজিস্ট্রেট কখন জবানবন্দি গ্রহণ করবেন, কার কার জবানবন্দি নিতে পারেন, শপথ গ্রহণ করাতে পারেন কিনা, আর বললো কখন জবানবন্দি নেওয়ার দরকার নাই। 200 ধারা, আমরা পরের ধারায় যাব, কথা শুনতে গেলে দেরি হয়ে যাবে, ক্লাসের শেষে কথা শুনবো ইনশাল্লাহ। 201-এ বলেছে যদি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকে, আমরা 190 ধারায় দেখেছি না সামান্য কিছু রেস্ট্রিকশন আছে যে আপনি চাইলেই সকল অপরাধ আমলে নিতে পারবেন না, বা সকল ম্যাজিস্ট্রেট সকল অপরাধ আমলে নিতে পারেন না, তাই না? যেমন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জ্ঞান মতো সন্দেহ মতো কোনো অপরাধ আমলে নিতে ওইভাবে সরাসরি ক্ষমতা দেয়া হয়নি। তাহলে এরকম ক্ষেত্রে কি করবেন, আপনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আপনার মনে হচ্ছে জ্ঞানত এই অপরাধটা আপনি আমলে নিতে পারবেন না, এরকম একটা অপরাধ আপনার কাছে আসলো, বা কোনো ব্যক্তি আসলো আপনার কাছে এসে কোনো একটা অপরাধের জন্য অভিযোগ করতে চাইলো যেটার এখতিয়ার আপনার নাই, তখন আপনি কি করবেন, যদি মৌখিকভাবে আসে ওই ব্যক্তিকে মৌখিকভাবে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন, আর যদি লিখিতভাবে অভিযোগ আসে আপনাকেও লিখিতভাবে উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ দিতে হবে।
বুঝতে পারলাম, এটাও এক রকমের মামলা প্রেরণ। অর্থাৎ যদি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকে, মনে করেন আমি আমার জুরিসডিকশনে এই অপরাধটা পড়েনি, অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায়, তখন তাকে মৌখিকভাবে ওই আদালতে যেতে বলবো, অথবা লিখিতভাবে আবেদন করলে লিখিতভাবেই লিখে দেবো যে আপনি অমুক আদালতে গমন করুন বা অমুক আদালতে চলে যান, ওখানে আপনার এই এই অপরাধের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বুঝতে পারলাম। 201 ধারাটা হলো যখন আপনার আমলে নেওয়ার ক্ষমতা নাই তখন আপনি কি করবেন, তখন আমরা রেফার করি, তাই না? এই যে রেফার করলে পরে একটু লিখে দিবেন, মৌখিকভাবে হলে মৌখিকভাবে পাঠাবেন। 202 দেখবো পরোয়ানা প্রদান স্থগিত রাখ। শুরুতেই বলেছি যে এগুলো আপনারা রিডিং করলেই হবে এমসিকিউ এর জন্য, হ্যাঁ। পরোয়ানা প্রদান স্থগিত রাখা বলতে এখন মনে করেন আমলে নেওয়াও শেষ, বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করাও শেষ। এখন আব্দুল সালাম নামক ব্যক্তির বিরুদ্ধে বাদী কি করলেন, নালিশ করলেন। তো এই নালিশের ভিত্তিতে সাথে সাথে আমি কি তাকে পরোয়ানা দিয়ে ধরে আনবো? একটু যাচাই বাছাই করতে হবে, এটাই বলেছে 202 ধারায়। আপাতত পরোয়ানা প্রদান স্থগিত রেখে ওই ব্যক্তির বিরুদ্ধে যাচাই বাছাই করতে হবে, এই নালিশটা দিল সেটা যাচাই বাছাই করতে হবে, সাক্ষীদের জবানবন্দি নিতে হবে, এটা যাচাই বাছাই করতে হবে, পরে পরোয়ানা প্রদান। তাহলে 202-এ পরোয়ানা প্রদান স্থগিত রেখে ওই ব্যক্তির বিরুদ্ধে আরো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিধান রয়েছে আছে। পরের ধারায় যাব, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয়। 203, এটা আপনার লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটু বাম পাশে লিখে রাখেন রিটেন বা ডাব্লিউ লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন রিটেনের জন্য। রিটেনের কিভাবে আসতে পারে, নালিশ খারিজ এবং নালিশ প্রত্যাহারের মধ্যে পার্থক্য আলোচনা করুন, বা টিকা লিখুন নালিশ খারিজ কাকে বলে। খারিজ কথাটা আমরা বুঝি কিনা, কোন কিছু বাদ দিয়ে দেওয়া, এটাকে কিন্তু খারিজ বলে। আচ্ছা, নালিশ কিভাবে খারিজ হয়? একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করলো, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিল, নিয়ে যাচাই বাছাই করে দেখলো যে তিনি কি করেছেন, ভিত্তিহীন একটা নালিশ করেছেন। তো এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়, ভিত্তিহীন নালিশ, তাহলে কি আর নালিশটা টিকবে? আবার বাদী সাক্ষীর জবানবন্দিও নিয়ে দেখলো যে ওনার কথার কোনো উপযুক্ততা নাই বা সত্যতা নাই, সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, নালিশটা খারিজ করে দিতে পারেন। আসেন একটু দেখি 3টি কারণে নালিশ খারিজ করা হয়। কয় কারণে নালিশ খারিজ করা হয়? 3 কারণে। প্রথমে, বাদীর নালিশ যদি ম্যাজিস্ট্রেটের নিকটে বিশ্বাসযোগ্য না হয়। কি? বাদীর নালিশ যদি ম্যাজিস্ট্রেটের কাছে বিশ্বাসযোগ্য না হয়, সাক্ষীদের জবানবন্দি বা বাদীর জবানবন্দির মধ্যে যদি উপযুক্ত কোনো কিছু না থাকে, কোনো ঘটনা বা একটা আমলযোগ্য ঘটনা তো ঘটতে হবে, এরকম কিছু যদি জবানবন্দিতে না থাকে, এটা যদি বিশ্বাসযোগ্য না হয়, আর ইনকোয়ারি রিপোর্ট বলতে ওই যে পরোয়ানা প্রদান স্থগিত রেখে যে যাচাই বাছাই করলেন, এই ইনকোয়ারি রিপোর্ট যদি বাদীর পক্ষে না আসে, তখন নালিশ খারিজ করা হয়। এরকম আসলো যে নালিশ খারিজ বলতে কি বোঝেন, নালিশ খারিজ কয়টি ক্ষেত্রে নালিশ খারিজ করা হয়, বুঝতে পারলাম। তাহলে আমরা লিখবো, বাদীর জবানবন্দিতে যদি তেমন কোনো তথ্য না থাকে, নালিশ যদি বিশ্বাসযোগ্য না হয়, ইনকোয়ারি বা অনুসন্ধান রিপোর্ট যদি বাদীর পক্ষে না আসে, তখন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারেন। আচ্ছা, যদি এরকম আসে নালিশ খারিজ কাকে বলে, তাহলে লিখবো, কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকটে নালিশ নালিশ করলে, অপর কোনো জ্ঞাত বা অজ্ঞাতনামা ব্যক্তি সম্পর্কে নালিশ করলে, সঙ্গে একটু ধারাটাও লিখে দিয়েন। তাহলে এই ধারা মোতাবেক যদি নালিশ করে, তাহলে আদালত, সংশ্লিষ্ট আদালত অপরাধ আমলে গ্রহণ করে, গ্রহণ করার পর যদি উপযুক্ততা না দেখেন, তখন এই নালিশটি কি করে দেন, বাতিল করে দেন। মোটামুটি বলা যায় যে নালিশটা আপাতত আর অনুসন্ধান বা বিচারাধীন থাকে না। এভাবে নালিশ খারিজ করা হয়, বা এই ব্যবস্থাকেই নালিশ খারিজ বলে, এই পদ্ধতিকেই নালিশ খারিজ বলে, বা ম্যাজিস্ট্রেটের এই ধরনের কার্যক্রমকে নালিশ খারিজ বলে। তাহলে নালিশ কিভাবে খারিজ করে, কখন খারিজ করে? 3 রকম সংবাদের ভিত্তিতে নালিশ। যদি বিশ্বাসযোগ্য না মনে হয়, বাদীর জবানবন্দি যদি বিশ্বাসযোগ্যতা বা সত্যতা পাওয়া না যায়, সাক্ষ্য প্রমাণে যদি তেমন কোনো কিছু না থাকে বা বিশ্বাসযোগ্য না হয়, নালিশ বিশ্বাসযোগ্য না হয়, জবানবন্দি বিশ্বাসযোগ্য না হয়, আরেকটা হলো যদি ইনকোয়ারি রিপোর্ট বাদীর পক্ষে না আসে, তখন নালিশটা খারিজ করে দেওয়া হয়। ভাষ্য বই খেয়াল করলে আপনারা দেখবেন খুব সুন্দর করে লেখা আছে। তাহলে ম্যাজিস্ট্রেট যদি এই যে 200 বাদী জবানবন্দি নিল, আবার 202-এ সমন পরোয়ানা না দিয়ে আগে ওই ব্যক্তির বিরুদ্ধে খোঁজ খবর নিল, এগুলোতে কিছুই পেলো না, তখন নালিশটা খারিজ করে দিতে পারে 203। এই পর্যন্ত হলো 16 অধ্যায় ছিল, হ্যাঁ। তাহলে আসেন আমরা দেখি এই অধ্যায় থেকে আমরা কি কি ধারাগুলো নিলাম, একটু পাট পাট করে নেই। আগের অধ্যায়ে আমরা 199 পর্যন্ত দেখলাম, তাহলে একটু খেয়াল করি। 191 আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর, 192 আদালত কর্তৃক মামলা হস্তান্তর,
193 দায়রা আদালত মৌখিক অধিক্ষেত্রভুক্ত আদালত বলে গণ্য হবে না। 195 সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা। 196 এর ক রাষ্ট্রদ্রোহ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে মামলা সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। 196 এর খ জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারবেন যে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা যেন 196 এর ক এর মামলাগুলো তদন্ত করেন, এভাবে নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। 197 দেখলাম বিচারকের বিরুদ্ধে মামলা করতে বা আদালতের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগবে। 198 বিবাহ চুক্তিভঙ্গ মানহানি সংক্রান্ত অপরাধ হলে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা শর্ত সাপেক্ষে তার পক্ষের অভিভাবক মামলা দায়ের করতে পারবেন। ব্যভিচার এবং বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া 199 এই ধরনের অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীর স্বামী অথবা তিনি যদি সামরিক বাহিনীর সদস্য হন, অসুস্থ হন, প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে 18 বছরের নিচে হন, তাহলে অনুমতি ক্রমে অন্য কোনো উপযুক্ত ব্যক্তি আদালতে মামলা দায়ের করতে পারবেন। এটা ছিল মামলা দায়েরের বিধান। তারপরে আমরা পড়লাম 199 200 ধারা থেকে পড়লাম আদালত আবার কিভাবে এই জবানবন্দিগুলো নেওয়ার পর বা 190 অপরাধ আমলে নেওয়ার পর আদালত কি করবেন। 200 ধারায় বললো বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন, উভয়কেই শপথ গ্রহণ করাতে পারবেন, তাদের স্বাক্ষর নিবেন। দেখেন, বাদীও স্বাক্ষর করবে, সাক্ষীও স্বাক্ষর করবে। আমরা যে 161 নেই স্বাক্ষর করে, এখানে কিন্তু স্বাক্ষর করবে। ম্যাজিস্ট্রেটের নিকটে বাদী সাক্ষী উভয় স্বাক্ষর করবেন, ম্যাজিস্ট্রেট নিজেও স্বাক্ষর করবেন। জবানবন্দি গ্রহণের দরকার নাই। যদি কোনো মামলায় স্থানান্তরিত হয় বা হস্তান্তরিত হয়ে যায়, ওই মামলায় জবানবন্দি গ্রহণের দরকার নাই। আর হস্তান্তরিত মামলা যদি আদালত পান আগেই যদি মামলায় জবানবন্দি নেওয়া হয়ে থাকে, তাহলে জবানবন্দি গ্রহণের দরকার নাই। সরকারি কর্মচারীর ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। 200 ধারা জানলাম। 201 দেখলাম ম্যাজিস্ট্রেটের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে ম্যাজিস্ট্রেট কি করবেন, সংশ্লিষ্ট ব্যক্তি মৌখিকভাবে নালিশ করলে মৌখিকভাবে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন, লিখিতভাবে আসলে লিখিতভাবে আদালতে যাওয়ার জন্য বলবেন। তারপরে দেখলাম পরোয়ানা প্রদান স্থগিত রেখে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে খোঁজ খবর নেবেন বা অনুসন্ধান করবেন। 202 তাহলে 200 বাদীর জবানবন্দি কিভাবে নিবেন, সাক্ষীর জবানবন্দি। 201 আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে কি করবেন। 202 পরোয়ানা প্রদান স্থগিত রেখে অনুসন্ধান করবেন। এরপরে আসেন এই কার্যক্রমের পরে কি হবে। দেখলো যে কোনো সত্যতা নাই, নালিশে সত্যতা নাই, জবানবন্দিতে বিশ্বাসযোগ্য নয়, আবার অনুসন্ধান করেও কিছু পাওয়া গেল না, তখন 203 নালিশটা খারিজ করে দিবেন। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা পরের অংশে যাব। আচ্ছা, এইবার আসেন ওয়ারেন্ট দিয়ে দিবে 204। আমরা পরোয়ানার ধারা খুঁজে পাই না, এই একটা ধারা কিন্তু পরোয়ানার ধারা। হ্যাঁ, তাহলে পরোয়ানা দেয় ম্যাজিস্ট্রেট কত ধারা মোতাবেক পরোয়ানা দেয়, তাই বলে পরোয়ানা কাকে বলে 204 লিখবেন না। এটা কিন্তু আদালত পরোয়ানা দেওয়ার ক্ষমতা। হ্যাঁ, আদালত এরকম প্রশ্ন আসতে পারে না 75 ধারায় তো পরোয়ানা কাকে বলে, বা আদালত কিভাবে পরোয়ানা দেয়, পরোয়ানাটা কেমন হবে, এক প্রস্থ হবে, অপরাধের নাম, আইনের বিবরণ, অপরাধীর নাম ঠিকানা এগুলো উল্লেখ করবো, যে এক কপি আদেশনামা দেয়, সেটা পরোয়ানা দেয় কততে 204-এ পরোয়ানাটা প্রদান করতে পারে। ওই যে খেয়াল করেন ফৌজদারি কার্যবিধির যে তফসিল আছে না, তফসিল কিন্তু দেখে, তফসিল দেখে কোন মামলায় প্রথমে সমন দেয়া যাবে, কোন মামলায় প্রথমে ওয়ারেন্ট দেয়া যাবে, এগুলো আদালত দেখে। হ্যাঁ, এরপরে আদালত চাইলে পরোয়ানা বা সমন প্রদান স্থগিত রেখে আবার কি করতে পারে, অনুসন্ধান করতে পারে। এবার আসেন, মনে করলো যে না আসলে এনার বাদীর জবানবন্দিতে নালিশ খারিজ হয়নি, হতে পারে না। হ্যাঁ, নালিশ আমলে গ্রহণ করা হলো, বাদী সাক্ষীর জবানবন্দিতেও অনেক কিছু পাওয়া গেল, সাক্ষ্য গ্রহণ করে অনুসন্ধান করে অনেক কিছু পাওয়া গেল। এইবার ওই ব্যক্তিকে তো ডেকে আনতে হবে। যদি সমন দেওয়ার মতো হয় সমন দিবে, না হলে 204-এ পরোয়ানা দিবে। তাহলে সমন পরোয়ানা দুটোই কিন্তু 204-এ আদালত দিয়ে থাকেন। কোনো ব্যক্তিকে যদি সমন দিয়ে ডেকে নেওয়া প্রয়োজন হয় আদালতে, তাহলে আদালত সমন দিতে পারবেন, অথবা পরোয়ানা প্রদান করার প্রয়োজন হয় তাহলে আদালত পরোয়ানা দিতে পারবেন। কত ধারা, ফৌজদারি কার্যবিধি 204 ধারা, সমন বা পরোয়ানা প্রদান। এবার আসেন আবার সমন দেওয়ার পরে ওই ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবে 205। আমরা আরো একটা ধারা পড়ি, 116 ধারা পড়ি, ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই, মুচলেখার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই। তো লাগে না আর কি, একটু রিডিং করলে পড়তে পারেন। আচ্ছা, 205-এর গ এগুলো পড়ার দরকার নেই, সরাসরি চলে যাব 205-এর ঘ। 205-এর ঘটা খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষায় এসেছিল। একই সঙ্গে আব্দুল সালাম নামক ব্যক্তির বিরুদ্ধে পুলিশি মামলা এবং নালিশি মামলা চলমান থাকলে আদালত কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।
তাহলে লিখিত প্রশ্ন, তাই না? কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি একই সাথে পুলিশি মামলা, মানে কি একটা থানায় রুজু হয়েছে, নালিশি মামলা একটা কোর্টে রুজু হয়েছে, তাই তো? তো একই সঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যদি পুলিশি মামলা নালিশি মামলা চলমান থাকে, আবার এখানে বলেছে নালিশি মামলা পুলিশি তদন্ত, এই ভাষাটাও কিন্তু দিতে পারে। হ্যাঁ, নালিশি মামলা পুলিশি তদন্ত অথবা নালিশি মামলা পুলিশি মামলা, যেটাই হোক না কেন, যদি একই ব্যক্তির বিরুদ্ধে চলমান থাকে, আদালতের কার্যক্রম হলো আদালত কি করবে, তার নালিশি মামলাটা বন্ধ রাখিয়া পুলিশি মামলার রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট থানা বা সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ প্রদান করবেন। বুঝলাম। কি হয়েছে, মামলা কয় জায়গায়? দুই জায়গায়, একটা থানায় একটা কোর্টে। কে জানতে পারলো? আদালত জানতে পারলো। এখন আদালত কি করবে? আপাতত নালিশি মামলাটাই বন্ধ রেখে পুলিশ রিপোর্টের জন্য পুলিশ অফিসারকে আদেশ প্রদান করবেন। তাহলে বুঝতে পারলাম, একই সাথে পুলিশি মামলা নালিশি মামলা হলে আদালতের মামলা আপাতত স্থগিত থাকবে, পুলিশ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিবে যে আপনার মামলাটার পুলিশ রিপোর্ট দিন, তাই তো? আচ্ছা, এবার আসেন পুলিশ অফিসার 173 ধারা অনুযায়ী যদি কোনো পুলিশ রিপোর্ট দেয় যেটাতে নালিশি মামলার অপরাধী জড়িত নয়। রিপন মাহমুদ ভাইয়া কি করছে? মামুন মামুন স্যার আর হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে মনে করলাম। তো একই মামলা কোর্টেও দায়ের হয়েছে, আদালতেও দায়ের হয়েছে। দুঃখিত, থানায়ও রুজু হয়েছে। তো থানায় রুজু হওয়ার পর ওই মামলাটা তো স্থগিত থাকলো, এটার জন্য পুলিশ রিপোর্ট চাওয়া হলো, কিন্তু আসামিকে জড়িত করা হয় নাই, মানে এমন করে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে যেটাতে নালিশি মামলার অপরাধী ব্যক্তি জড়িত নয় বা জড়িত না, এরকম যদি রিপোর্টটা হয়, পুলিশ রিপোর্টটা যদি এরকম হয়, তাহলে আদালত কি করবেন? তার যেখানে অনুসন্ধান বন্ধ ছিল, বিচার বন্ধ ছিল, ওখান থেকেই তিনি আবার নতুন করে মামলার বিচার কার্যক্রম শুরু করবেন। এটা হলো একরকম পদ্ধতি। আরেকটা হলো অপরাধী তাদেরকে জড়িত করে যদি রিপোর্ট দেয়া হয়, তাহলে মামলার বিচার এমন ভাবে শুরু করবেন যেন তার মামলাটাও পুলিশ রিপোর্ট পেয়েই রুজু হয়েছে। সোজা কথা। তাহলে তিনি তো নালিশ পেয়েছেন, তাই না? তাহলে একসাথে দুইটা মামলার তিনি বিচার করতে পারবেন, যেন পুলিশ রিপোর্ট পাওয়ার পরেই মামলাটা তিনি আমলে বিচারের জন্য গ্রহণ করেছেন। মামলা কিন্তু বিচারার্থে গ্রহণ হয় পরে, পুলিশ রিপোর্ট প্রদানের পর। হ্যাঁ, তাহলে আমলে নেয় একভাবে, নালিশ আমলে নেয়, আর বিচারার্থে গ্রহণ হয় পুলিশ রিপোর্ট আদালতে দাখিলের পর। তো তাহলে একই সাথে পুলিশি মামলা নালিশি মামলার বিচার কার্যক্রম চলমান থাকবে। আসেন একটু সোজা করে দেখি। পুলিশি মামলা নালিশি মামলা থাকলে নালিশি মামলা আপাতত বন্ধ থাকবে, পুলিশ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ প্রেরণ করবেন। পুলিশ অফিসার পুলিশ রিপোর্ট দাখিল করলেন, এই রিপোর্টে যদি আসামিরা জড়িত থাকে তাহলে ম্যাজিস্ট্রেট এমন ভাবে বিচার করবেন যেন তার পুলিশ রিপোর্টের ভিত্তিতেও তার নিজের কাছে যে মামলাটা রয়েছে সেটাও পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজু হয়েছে, এমন ভাবেই বিচার করতে পারবেন। আলাদা করে আর ওইটার জন্য তদন্ত দেওয়ার প্রয়োজন হবে না, সরাসরি ওইটা বিচার চলে আসবে তখন। আর যদি দেখেন তার নালিশি মামলার অপরাধী জড়িত নন, সেই ক্ষেত্রে আবার তিনি কি করবেন, যেখানে অনুসন্ধান বন্ধ ছিল সেখান থেকে তার অনুসন্ধান তিনি তার মতো করে শুরু করবেন, অর্থাৎ এই জিনিসটা আবার তিনি তদন্তে পাঠাতে পারবেন। এই হলো নালিশি মামলা পুলিশি মামলা একত্রে চলমান থাকলে কার্যপদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিয়ে রাখেন। তাহলে এই এই অধ্যায় থেকে আমরা কি কি পড়লাম? এই অধ্যায় থেকে অনেকগুলো বিষয় জানলাম। বাদীর জবানবন্দি 200 ধারা, 200 থেকে 205-এর ঘ, এইটুকু একটু আলাদা করে নিবেন। তাহলে 200-তে বাদীর জবানবন্দি গ্রহণ করা হলো, শপথ গ্রহণ করানো হলো, দুজনের স্বাক্ষর নেওয়া হলো, ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করলেন। কখন জবানবন্দি নেওয়ার দরকার নাই? হস্তান্তরের আগেই নেওয়া হয়ে থাকলে যে মামলা হস্তান্তরিত হবে সেটার দরকার নাই। আর বলেছে পুলিশ অফিসার অথবা সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে যদি অভিযোগ দায়ের করেন দায়িত্ব সম্পাদনকালে, তাহলেও জবানবন্দি নেওয়ার দরকার নাই। তারপরে দেখলাম পরোয়ানা প্রদান স্থগিত রেখে আরো ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারবে। 201-এ ছিল আমলে নিতে না পারলে কি ব্যবস্থা, 202-এ পরোয়ানা প্রদান স্থগিত রেখে অনুসন্ধান করবে। 203-এ যদি কিছুই না পাওয়া যায়, নালিশ বিশ্বাসযোগ্য না হয়, বাদীর জবানবন্দি বিশ্বাসযোগ্য না হয়, আর যদি অনুসন্ধানের রিপোর্টটা তাদের পক্ষে না আসে, তাহলে এই নালিশটা খারিজ করে দিতে পারবে 203। তারপরে আমরা 205-এর ঘ নিলাম। একই সাথে নালিশি মামলা পুলিশি মামলা যদি চলমান থাকে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবে। 234 ধারা নেব আমরা, একটু দেখি তো এদিকে আর কিছু বাদ গেল কিনা।
ও না, 221টা একটু পড়তে হবে। হ্যাঁ, 221 ধারাটা নেব আমরা। চার্জ গঠন করবে, এই যে আদালত পুলিশ রিপোর্ট আপনি দাখিল করলেন কিছু ব্যক্তিকে অভিযুক্ত করে, দাখিল করার পর অপরাধ আমলে নিতে পারবে আদালত। তো আমলে নেওয়ার সময় আমলে বলতে চার্জ গঠন করতে পারবে, আমি দুঃখিত, বিচারার্থে গ্রহণ করবে। তো বিচারার্থে গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একটা চার্জ গঠন হবে। এই চার্জটা দেখতে কেমন হবে, এটা 221 ধারায় বলা আছে যে চার্জে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে। 7টা পয়েন্ট, কয়টা পয়েন্ট? 7টা পয়েন্ট আছে, একটু এটা আপনাদেরকে পড়তে হবে, লিখিত পরীক্ষা দিয়ে দিতে পারে যে চার্জে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে বা একটি আদর্শ চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে। 7টা পয়েন্ট একবারে মুখস্থ করে ফেলবো আমরা। অপরাধ, আইন, সুস্পষ্ট ধারা, সকল উপাদান, ভাষা, পূর্ববর্তী দণ্ড। এইভাবে 7টা ছোট ছোট পয়েন্ট দিয়ে মনে রাখবো। প্রথমে অপরাধ, তাহলে আপনি কি অপরাধ করেছেন চার্জে এটার বিবরণ থাকবে। আইন, আইনের নাম থাকবে, কোন আইনে অপরাধ সংগঠিত হলো, পেনাল কোড, নারী শিশু মাদকদ্রব্য কোন আইনের অধীনে অপরাধ সংগঠিত হলো, থাকবে না? না হলে কি আর চার্জ হবে? আচ্ছা, এরপরে সুস্পষ্ট বলতে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না বা নাম উল্লেখ করার ওইভাবে উপায় থাকে না। তো সেক্ষেত্রে এমন ভাবে বিবরণটা থাকতে হবে যাতে করে ওই আইনের সুনির্ধারিত ধারা ব্যবহার করা যায়। বুঝতে পারলাম? তাহলে সুনির্ধারিত ধারাটা যেন আসে আপনার ওই সুস্পষ্ট অপরাধের উপর ভিত্তি করে, যেন পেনাল কোডের সেকশন গুলো কভার করে। খুনের কোনো কথা লেখেনি নাই, তাহলে 302 ধারা কি আসবে? এই জন্য সুস্পষ্ট ভাবে উত্থাপন করতে হবে, আর এটার উপর ভিত্তি করেই ধারা নির্ধারণ হবে। এই জন্য সুস্পষ্ট ধারা, সুস্পষ্ট বিবরণের উপরে ধারা নির্ধারণ নির্ধারণ হবে। 4, আচ্ছা, 5-এ বললাম সকল উপাদান, অর্থাৎ একটা চার্জ বলতে কি বোঝায়, চার্জের মধ্যে সকল উপাদান থাকবে। কে মামলার বাদী, কি অপরাধে অভিযোগ করলেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন, তারা কি অপরাধ সংগঠন করেছেন, সময় স্থান সকল কিছুর বিবরণ থাকবে। এটাই হলো সকল উপাদান, অর্থাৎ একটা চার্জের পূরণ হওয়ার জন্য যে যে শর্তগুলো লাগে সকল উপাদান কভার করতে হবে। হ্যাঁ, এরপরে ভাষা, 2 ধরনের ভাষা, ইংরেজি ভাষা, আদালতের ভাষা। আদালত মানে কি, আমাদের আদালত বাংলা ভাষায় কথা বলে, তো আমরা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা বা আদালতের ভাষা, মাতৃভাষাও বলতে পারেন। পূর্ববর্তী দণ্ড, কোনো একজন ব্যক্তি আগে অপরাধ করেছিল কিনা, দণ্ডিত হয়েছিল কিনা, এই বিষয়গুলো আবার উল্লেখ করতে হবে। পূর্বে তিনি দণ্ডিত হয়ে থাকলে তার দণ্ডের বিবরণ লিখতে হবে যাতে করে তাকে বর্ধিত দণ্ডের আওতাভুক্ত করা যায়। এই হলো 221-এর চার্জ দেখতে কেমন হবে। তাহলে আপনারা যে গয়ে যে চার্জ বা অভিযোগ করে আসছেন সেটাও একটা চার্জ, এটাও একটা চার্জ। বুঝতে পারলেন? এখানে বলছে যে চার্জটার ভেতরে কি কি থাকবে, আর ওখানে বলেছে চার্জ আসলে কি জিনিস, কাকে বলে, বা অভিযোগ কাকে বলে। অভিযোগের ভেতরে কি কি থাকবে 221-এ তার বর্ণনা দেয়া আছে। আর অভিযোগ জিনিসটা কাকে বলে এই সংজ্ঞাটা দেয়া আছে গয়ে, 4-এর 1-এর গ। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে কি কি থাকবে? প্রথমে থাকবে অপরাধের বিবরণ, অপরাধ, আইন, সুস্পষ্ট করে বর্ণনা, এর উপরে নির্ভর করে ধারা, সকল শর্তগুলো পালন করতে হবে, সকল উপাদানগুলো থাকতে হবে, সকল উপাদান, ভাষা, ইংরেজি বা আদালতের ভাষা, পূর্ববর্তী দণ্ড। অপরাধ, আইন, সুস্পষ্ট ধারা, সকল উপাদান, ভাষা, পূর্ববর্তী দণ্ড, এইটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। 234 ধারা দেখবো আমরা। একই রকমের অপরাধ যদি 3টি সংঘটিত হয় একই বছরের মধ্যে, তাহলে একত্রে চার্জ গঠন করা যেতে পারে। কিরকম আশ্চর্য কথা না? 3টা অপরাধ একই রকম সংগঠিত হলে একত্রে চার্জ গঠন করা যেতে পারে, তাই না? এটা একটা ভিন্ন রকম, এগুলো আদালতের এখতিয়ার। আদালত চাইলে একই ধরনের অপরাধ যদি হয় বা এক বছরের মধ্যে যদি কোনো একই ব্যক্তি 3 রকমের অপরাধ করে, মনে করেন চুরির অভিযোগ রয়েছে 3টা, অপরাধী ব্যক্তি কে, রেবেকা। তো এই এক রেবেকা 3বার 3 রকম ভাবে চুরি করেছে, একই ধরনের অপরাধ। মামলাগুলোর পুলিশ রিপোর্ট পাওয়া গেল, পুলিশ রিপোর্টে তাকে অভিযুক্ত করা হলো, সবগুলো নিয়ে একত্রে মিলে তার বিচার করে ফেলতে পারবে। এগুলো বিচারের সুবিধার্থে করা হয়েছে। হ্যাঁ, তাহলে এক বছরের মধ্যে, কারণ মামলার বিচার তো অনেক লেন্দি প্রসেস, অনেক সময় অনেক দিন সময়ও লেগে যায়। এতদিনে যদি জানতে পারে, আর জানতে পারে কি, অপরাধী ব্যক্তি চার্জশিট দিলেই পিসিপিআর ওই যে পিছনের পাতায় কি কি উল্লেখ থাকে, তো পিসিপিআর থাকে বা তার পূর্ববর্তী অপরাধের যে কোন আইনের কি অপরাধ করেছিল, এজাহারে অভিযুক্ত না দণ্ডিত না চার্জশিটে নাম দেওয়া হয়েছে, সব থাকে। তো এগুলো দেখলে আদালত যদি দেখে যে এক বছরের মধ্যে মোটামুটি একই অপরাধ একই ব্যক্তি করেছে, 3টা অপরাধ অনুষ্ঠিত হয়েছে, একত্রে চার্জ গঠন করে একবারে বিচার করে ফেলতে পারে। আচ্ছা, তবে শর্ত হলো অপরাধগুলো একই রকম হতে হবে, এক বছরের মধ্যে 12 মাসের মধ্যে সংগঠিত হবে, 3টার বেশি অপরাধ একত্রে সংযুক্ত করা যাবে না। 234, আচ্ছা,
এবার আসেন, আপনি চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন, আপনাকে কি খুনের দায়ে দণ্ডিত করা যাবে? হ্যাঁ, এটারও সুযোগ রয়েছে। আদালতে সাক্ষ্য প্রমাণে যদি খুন প্রমাণিত হয়ে যায়, যতই এক অপরাধে চার্জ হোক, অন্য অপরাধে দণ্ডিত করা যায়। 237, তাহলে 234টা নেন, তারপরে 237। কি কি নিলাম ধারাগুলো, যেহেতু খাপছাড়া খাপছাড়া, একটু গুছিয়ে নিবেন। হ্যাঁ, 221-এর পরে নিব 234। একই রকম অপরাধ 12 মাসের মধ্যে সংঘটিত হলে একত্রে বিচার করতে পারবে। এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে বিচার করা যায়, 237। তারপরে আমরা চলে যাব ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। খেয়াল করেন, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে বিচার। সাধারণত আমরা অনেক জায়গায় পড়ি যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার হবে, ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের মতো করে 20 অধ্যায় অনুযায়ী সাক্ষ্য গ্রহণ হবে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়েছিলেন 20 অধ্যায় অনুযায়ী সাক্ষ্য গ্রহণ হবে? মনে আছে? ওই যে উপদ্রব অপসারণের শর্ত সাপেক্ষে আদেশে পড়লেন না, ম্যাজিস্ট্রেট 20 অধ্যায় অনুযায়ী যেভাবে অনুসন্ধান করে কারণ দর্শানোর জন্য হাজির হলে, দেখবেন 137 ধারায় বলা আছে কারণ দর্শানোর জন্য হাজির হলে 20 অধ্যায় অনুযায়ী সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হবে। আচ্ছা, মনে হয় অতদূর যেতে পারবো না। আচ্ছা, আমরা চেষ্টা করি। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট 20 অধ্যায় অনুযায়ী অনুসন্ধান করবেন, মামলা বিচার করবেন। কিভাবে মামলার বিচার করবেন আমরা একটু দেখবো। ধারাগুলো পরপর নিয়ে নেব 250 পর্যন্ত। হ্যাঁ, আদালত কল্পনা করেন মনে মনে। প্রথমে বলেছে মোকদ্দমার কার্যবিধি, 241 ধারাটা লাগে না, 241-এর ক থেকে পড়তে হয়। হ্যাঁ, তাহলে 241-এ বলছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার, বিচারের জন্য নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ হবে। এই জন্য আমরা 241 বাদ দেই, 241-এর ক পড়ি। প্রথমে নালিশ নেওয়া হলো, কোনো একজন ব্যক্তির জন্য নালিশ দেওয়া হলো, বা ম্যাজিস্ট্রেটকে কি করা হলো, ম্যাজিস্ট্রেটকে নালিশ করা হলো যে অমুক ব্যক্তি অপরাধ করছে, তাই তো? এখন আসেন, ম্যাজিস্ট্রেট সর্বপ্রথমে এই নথিপত্রগুলো যাচাই বাছাই করবেন। তাহলে আপনি নালিশ করার পর মোকদ্দমা শুরু হয়ে গেছে, তাই না? ওই ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা শুরু হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট কি করলো, ওই যে নালিশ খারিজ করে না 203-এ, মনে করেন নালিশ খারিজ করেনি, ওয়ারেন্ট দিয়ে আসামিকে হাজির করালো, বিচার শুরু হয়েছে মোট কথা। তাহলে আসামি যদি ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির হয়, হাজির করার পর ম্যাজিস্ট্রেট কি করবে, মামলা নথিপত্র, এতদিন তো শুধু অনুসন্ধান করেছে আর বাদী সাক্ষীর কথা শুনেছে, আসামির কথা শুনবে না? অবশ্যই শুনবে। এবার আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করা হলো, যে নথিগুলো থাকলো, নথিপত্র এবং সকলের জবানবন্দি নিল, আসামির জবানবন্দি নিল। নেওয়ার পর ম্যাজিস্ট্রেট দেখলো, আবার বাদী পক্ষকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিল। আসামিকে তারা আবার ইয়া করবে না যে এই এই অভিযোগ মিথ্যা দাবি করতেছে সে, বাদী পক্ষকেও বলার সুযোগ দিল। এরপরে ম্যাজিস্ট্রেটের মনে হচ্ছে যে না, আসলেই তো চার্জটা ভিত্তিহীন, এই চার্জের কোনো যুক্তিযুক্ততা নাই, তাহলে প্রথমেই আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারলেন, আপনি নালিশ করলেই যে একজন আসামি জেল খাটবে বা একজন ব্যক্তি জেল খাটবে, ব্যাপারটা এমন নয়। তাহলে যেভাবেই হোক, যদি আপনার অভিযোগের সত্যতাও থাকে, তারপরেও আসামির কথা শুনবে ম্যাজিস্ট্রেট। 241-এর কয় হলো বিচার শুরু হলে বা মোকদ্দমা শুরু হলে, একই জিনিস, মামলা মোকদ্দমা, মোকদ্দমা শুরু হলে ম্যাজিস্ট্রেট ওই যে আসামির জবানবন্দি গ্রহণ করবেন, বাদীরও বক্তব্য শুনবেন, যে ডকুমেন্টস গুলো আদালতে উপস্থাপন করা হলো এই নথিপত্রগুলো পর্যালোচনা করবেন। এরপর যদি মনে হয় চার্জ ভিত্তিহীন, তাহলে আসামিকে অব্যাহতি দিবেন। অব্যাহতি আর খালাস কি এক জিনিস? অব্যাহতি আর খালাস কিন্তু এক জিনিস নয়। তাহলে অব্যাহতি মানে আপাতত আপনাকে এই অপরাধ থেকে, দায় থেকে একটু মুক্ত রাখা হলো, পরবর্তীতে বিচার কিন্তু চলমান। হ্যাঁ, অব্যাহতি মানে সাময়িকভাবে মুক্তি দেওয়া আছে, অনেকটা জামিনের মতো বলতে পারেন। হ্যাঁ, জামিনও দিতে পারে। তো জামিন একটা আলাদা প্রসেস, অব্যাহতি হলো অপরাধের দায় থেকে অব্যাহতি। আচ্ছা, আসামিকে অব্যাহতি দিতে পারবেন। তাহলে প্রথম ঘটনা বুঝলাম। প্রথম ঘটনা, মামলা শুরু হলো 20 অধ্যায়ে। মামলা শুরু হওয়ার প্রথম কার্যক্রম, ম্যাজিস্ট্রেট আসামি হাজির হলো, আসামির জবানবন্দি নিলেন, বাদীকেও আবার জিজ্ঞাসাবাদ করলেন, নথিপত্র পর্যালোচনা করে যদি দেখেন চার্জ ভিত্তিহীন, তাহলে আসামিকে অব্যাহতি দিবেন। এগুলো আমরা কিভাবে পড়বো জানেন? পজিটিভ নেগেটিভ, একবার হ্যাঁ বোধক ভাবে পড়বো, একবার না বোধক ভাবে পড়বো, তাহলেই একদম দ্রুত মাথায় ঢুকে যাবে। খেয়াল করি, তাহলে চার্জ ভিত্তিহীন, আসামি অব্যাহতি পেল। কিন্তু চার্জ যদি ভিত্তিহীন না হয় তখন কি হবে? তখন তো আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে, তাই না? আচ্ছা, প্রথমে দেখলাম চার্জ যদি ভিত্তিহীন হয়, 241-এর কয়ে আসামি অব্যাহতি পেল। চার্জের যদি যুক্তিযুক্ততা থাকে বা অভিযোগের যদি যুক্তিযুক্ততা থাকে, আসামির বিরুদ্ধে অপরাধের অভিযোগ অনেকাংশে সত্যতা পাওয়া যায়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবেন।
বুঝতে পারলাম। তাহলে নালিশের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন, এবার একদম পাকাপোক্ত মামলাটা তার বিরুদ্ধে বিচারাধীন হয়ে গেল। তাহলে প্রথমেই না নথিপত্র বিচার বিশ্লেষণ করে আসামির দোষ না পেলে বা আসামির বিরুদ্ধে যে অভিযোগ সেটার সেরকম সাক্ষ্য প্রমাণ না পেলে তাকে অব্যাহতি দিবেন। আর যদি দেখেন যে না আসামির এখানে ইনভলভমেন্ট আছে, আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবেন। পাশাপাশি আসামিকে জিজ্ঞাসা করবেন তোমার বিরুদ্ধে কেন এরকম কথা আসলো, তুমি এটার কারণ দর্শাও। মানে জিজ্ঞাসা করবেন যে আপনি কি আপনার বিরুদ্ধে খুনের চার্জ এসেছে, আপনি কি এটা স্বীকার করেন। জিজ্ঞাসা করবে ম্যাজিস্ট্রেট যে আপনি আপনার অপরাধ স্বীকার করেন কিনা। আচ্ছা, তাহলে চার্জ গঠন পাশাপাশি ম্যাজিস্ট্রেট তাকে এই অপরাধ স্বীকার করেন কিনা জিজ্ঞাসা করবেন। এই দুইটা কার্যক্রম হলো 242। তাহলে 241-এর ক, আসামি হাজির হওয়ার পর নথিপত্র পর্যালোচনার পর বাদী সাক্ষীকে জিজ্ঞাসাবাদের পর অপরাধের কোনো উপযুক্ততা না থাকলে আসামিকে অব্যাহতি দিবেন 241-এর ক। আর যদি যুক্তিযুক্ততা থাকে আনুষ্ঠানিক চার্জ গঠন করবেন এবং আসামিকে জিজ্ঞাসা করবেন তিনি অপরাধ স্বীকার করেন কিনা 242। এরপরে দেখবো 243-এ বলেছে যদি স্বীকার করে নেয় তাহলে তাকে দণ্ডিত করবে, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডিত করা যায়। তো আপনি ম্যাজিস্ট্রেটের নিকটে দোষ স্বীকার করে ফেললেন যে হ্যাঁ মহামান্য আদালত আমি তো এই অপরাধ করেছি, তাহলে আপনাকে কেন দণ্ড দিবে না বলেন। তাহলে অবশ্যই তাকে দণ্ড প্রদান করবে। যদি কারণ দর্শায় যে না আমি জীবন বাঁচাতে খুন করে ফেলেছি, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, ম্যাজিস্ট্রেটের সেটা আবার যাচাই বাছাই করবেন। আর যদি তিনি দোষ স্বীকার করে ফেলেন তখন তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করবেন। তাহলে 243-এ কি, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডদান। বুঝতে পারতেছি ঘটনা। প্রথমে আসামিকে অব্যাহতি, যদি দোষ করে থাকে তাহলে চার্জ গঠন এবং জিজ্ঞাসা যে আপনি দোষ করেছেন কিনা। স্বীকার করলে 243, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। এবার আসেন যদি স্বীকার না করে তখন বলবে আচ্ছা স্বীকার করতেছেন না, তাহলে আপনার কাছে কি সাক্ষ্য প্রমাণ আছে এগুলো আপনি নিয়ে আসেন। এই যে যখন দোষ স্বীকার না করবে তখন আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ আসামি উপস্থাপন করতে পারবেন। এই ধারাতে ম্যাজিস্ট্রেট দ্রুত বিভিন্ন ব্যক্তিকে সমন প্রদান করে থাকে। আচ্ছা, আসামি তখন একটা লিস্ট দিল যে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম, ওই দিন আমি অমুক জায়গায় ছিলাম, এই যে আমার বন্ধুদের তালিকা। তখন ম্যাজিস্ট্রেট ওই ওই ব্যক্তিদেরকে সমন দিয়ে ডেকে বা ওই ওই দলিল পত্রগুলো আদালতে তলব করতে পারবেন। বুঝতে পারলেন ঘটনা। তাহলে আবার একটু প্রথম দিকে যাই। অপরাধের যুক্তিযুক্ততা না থাকলে প্রথমেই অব্যাহতি 241-এর ক, যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন, পাশাপাশি আসামিকে জিজ্ঞাসা করবেন যে তিনি দোষ স্বীকার করেন কিনা 242। দোষ স্বীকার করে ফেললে দণ্ড 243, না করলে সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য নির্দেশ 244। তাহলে যদি দোষ স্বীকার না করেন ম্যাজিস্ট্রেট বাদীকেও বলবে যে আপনার কি কি সাক্ষ্য আছে নিয়ে আসেন, আসামিকেও বলবে আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য কি কি সাক্ষ্য প্রমাণ প্রমাণ দিতে চান নিয়ে আসেন। বুঝতে পারলাম। সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য নির্দেশ প্রদান, বিরুদ্ধ পক্ষ সাক্ষ্য দিবে তখন আসামি পক্ষকে বলবে আপনি আত্মপক্ষ সমর্থনে নিয়ে আসেন, বাদী পক্ষকে বলবে কি ব্যাপার আপনার কাছে কি সাক্ষ্য আছে নিয়ে আসেন। তো বিরুদ্ধ পক্ষ তখন সাক্ষ্য দিতে পারবে। আজ এইবার আসেন, দুই ধরনের সাক্ষ্য নেওয়া হলো, নেওয়ার পর তো একটা সিদ্ধান্তে পৌঁছাবে না, হয় দণ্ড দিবে না হলে খালাস দিবে। এই তো এইটাই হলো 245 ধারা। 245-এ বলেছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই এগুলো যা বিচার বিশ্লেষণ করার পর যদি মনে হয় যে না তিনি দোষ করেছেন তাকে দণ্ড দিবেন, আর যদি মনে হয় যে না তার কোনো দোষই নাই, নিষ্পাপ নিরপরাধ, তাহলে তাকে কি করবেন, খালাস দিবেন। তাহলে 245-এ শুধু খালাস নয়, পাশাপাশি কিসের আলোচনা রয়েছে, দণ্ডিত করারও আলোচনা। 245-টা আমরা রায় বলতে পারি। রায়ের মধ্যে কয়টা বিষয় থাকে, দুইটা বিষয়, হয় দণ্ডদান না হলে খালাস প্রদান। 245 হলো রায়, যদিও খালাস লেখা আছে নিচে দেখেন দণ্ডাদেশও দেয়া আছে, তাহলে খালাস দিতে পারবে বা দণ্ডাদেশ দিতে পারবে। গল্পের মতো না বিষয়টা। 241-এর ক, বাদী অভিযোগ করলো, আসামিকে হাজির করা হলো, সবকিছু শুনে মনে হলো আসামির কোনো দোষ নাই, অব্যাহতি দিয়ে দিল ম্যাজিস্ট্রেট, আপাতত অব্যাহতি। 242, মনে হলো না আসামির দোষ আছে, তাহলে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবে, পাশাপাশি দোষ স্বীকারের জন্য আসামিকে জিজ্ঞাসা করবে। 242। 243-এ বললো দোষ স্বীকার যদি করে ফেলে ম্যাজিস্ট্রেট দণ্ড দিবে, দোষ স্বীকার না করলে 244-এ দুই পক্ষকেই সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারবে। 245 সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে খালাস অথবা দণ্ডাদেশ দিবে। এই তো 245। এরপরে আমরা দেখবো 247। 247-এ বলেছে বাদীর অনুপস্থিতি। আচ্ছা,
247 ধারাটা একটু সংশোধন এসেছে সামান্য, সেটা হলো বাদী অনুপস্থিত যদি থাকে তাহলে মামলা কিন্তু খারিজ করে দিতে পারে। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন 247-এর পাশে। আমরা দেখি যে সাধারণত আসামিকে খালাস দেয়, বাদী মামলা করছে, শুনানির দিন ধার্য করলো আদালত, বাদী নিজেই আদালতে আসে নাই, তাহলে কি হবে? এই নালিশটা খারিজ করে দিতে পারবে। আগে নালিশ খারিজ করতো না, আসামিকে খালাস দিয়ে মুলতবি রাখতো। মুলতবি রাখতো, অথবা যদি সরকারি কর্মচারী হতো বাদী হাজির হতে পারতো না, তখন তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালাতে পারতো, এরকম ব্যাপারও ছিল। আসামিকে অব্যাহতি দিতে পারতো, বিভিন্ন বিষয় ছিল। কিন্তু এখন নালিশও খারিজ করতে পারবে। নতুন করে কি যুক্ত হয়েছে, সংশোধনীতে এসেছে যে নালিশটা চাইলে ম্যাজিস্ট্রেট খারিজ করতে পারবে। বাদী নিজেই মামলা করে যদি নিজেই অনুপস্থিত থাকে, ফরিয়াদি ব্যক্তি অনুপস্থিত থাকে, তাহলে কি করতে পারবে? নালিশ খারিজ করা যাবে, আসামিকে খালাস দেয়া যাবে, মামলা মুলতবি রাখা যাবে, আবার সরকারি কর্মচারী হলে রেহাই দিয়েও মামলার বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে। এই কথাগুলো বলেছে 247। এমনি একটু জানলেই হবে। ফরিয়াদির অনুপস্থিতি বা বাদীর অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কি ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারেন? আসামিকে খালাস দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন, মামলার নালিশ খারিজ করে দিতে পারেন, সবগুলোই। তাহলে সবগুলোই করতে পারেন। আচ্ছা, 247 পড়লাম। এইবার যাব আমরা 248, নালিশ প্রত্যাহার। তাহলে নালিশ খারিজ কে করে? ম্যাজিস্ট্রেট। নালিশ প্রত্যাহার কে করে? এটাও ম্যাজিস্ট্রেট করে, কিন্তু একটু পার্থক্য রয়েছে। কিরকম? মনে করেন আপনার আমার সঙ্গে প্রচন্ড দ্বন্দ্ব, আপনি গিয়ে আমার নামে আদালতে নালিশ করলেন, পরবর্তীতে দয়া মায়া হলো যে আমার স্যার হয় যাই হোক, তার নামে নালিশটা করা আমার উচিত হয় নাই। পরে গিয়ে আপনি একটা আবেদন করলেন, মহামান্য আদালত আমার স্যারের বিরুদ্ধে মামলাটা আমি তুলে নিতে চাই। তখন আদালত কি করলো? নালিশটা তুলে দিল, মামলাটা ডিসমিস হয়ে গেল। এটাই হলো প্রত্যাহার। তাহলে প্রত্যাহার মানে হলো তুলে নেয়া, খারিজ মানে ম্যাজিস্ট্রেট নিজেই বাতিল করে দেয়া, প্রত্যাহার মানে কি? তুলে নেয়া। তাহলে এরকম যদি পার্থক্য আসে, 203-এ দিবেন নালিশ খারিজ, 248-এ দিবেন নালিশ প্রত্যাহার। হ্যাঁ, এরপরে লিখবেন বাদী আবেদন করে, এখানে লিখবেন ম্যাজিস্ট্রেট নিজেই নালিশ খারিজ করতে পারে, বাদীর আবেদনের প্রেক্ষিতে নালিশ খারিজ করে ফেলতে পারে, নালিশ প্রত্যাহার করা যায়। আচ্ছা, দুইটাতেই ম্যাজিস্ট্রেট অনুমতি দেয়, কিন্তু একটাতে বাদীর আবেদন লাগে, একটাতে ম্যাজিস্ট্রেট নিজেই দেয়। বাদী সাক্ষীর জবানবন্দিতে কিছু না পাওয়া গেলে অথবা বিশ্বাসযোগ্য না হলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে থাকেন। আর অপরাধী ব্যক্তি ও বাদী বা ভিকটিম, মামলার ভিকটিম বা বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজেই যদি না চান, তখন নালিশ প্রত্যাহারের আবেদন করে থাকেন। এভাবে 3-4টা পার্থক্য দিলেই হবে। বুঝতে পারলাম নালিশ খারিজ এবং নালিশ প্রত্যাহারের পার্থক্য। ধারা কত? 248। তাহলে প্রত্যাহার কিভাবে করে? কোনো ব্যক্তি তিনি যদি মামলাটা চালিয়ে নিতে না চান, অথবা তিনি নিজেই আর না চান যে এই মামলার বিচার হোক, বা নিজেদের ভেতরে আপোষ নিষ্পত্তি হয়ে যায়, তখন তারা কি করতে পারেন? আদালতে আবেদন করতে পারেন। আদালত সিদ্ধান্ত নিবে এই নালিশটা প্রত্যাহার করবে কি করবে না। বুঝতে পারলেন? তারা শুধু আবেদন করতে পারবে আর আদালত নালিশটা প্রত্যাহার করে দিতে পারবে। এইবার দেখবো 249 ধারায় বলছে ফরিয়াদি না থাকলে, বাদী না থাকলে মামলা বন্ধও করে দিতে পারে। তা নালিশ খারিজও করতে পারবে, মামলা বন্ধ করে দিতে পারবে, অভিযুক্ত ব্যক্তিকে কোনো রায় না দিয়েই আসামিকে মুক্তিও দিতে পারবে। রিডিং করবেন 249, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। 250টা দেখবো আমরা, এটা সংশোধন এসেছে, এটা জানতে হবে। এটা দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ। আগামী ক্লাসে আমরা দায়রা আদালতের বিচার একটু দেখে নিয়ে নতুন ধারা দেখে চেষ্টা করে যেতে পারি কিনা। আর ভয়ের কোনো কারণ নাই। এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, দায়রা আদালতের বিচার আমার কাছে লেখা আছে, আমি দিয়ে দিব। আপনারা এটা দেখে দেখে একটু চোখ বন্ধ করে পড়ে ফেলবেন। আচ্ছা, 250 ধারাটা দেখবো আমরা। তুচ্ছ, মিথ্যা বা বিরক্তিকর মামলা যদি দায়ের করে, এই যে একটা লোককে হেনস্থা করলেন আপনি, মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর মামলা করলেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। এটা এখন বাধ্যতামূলক হয়েছে, খুবই ভালো একটা ধারা সংশোধন করেছে তারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক কোনো মামলা দায়ের করে, এই ঘটনাগুলো রোধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 250 ধারায়। আর কি কি পূর্বে এই শাস্তি দিবে কি দিবে না ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন ছিল, কিন্তু এখন এটা বাধ্যতামূলক করা হয়েছে। কে কে দিতে পারবেন? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি মিথ্যা মামলা করলো তাকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 25,000 টাকা জরিমানা করতে পারবেন। আর যদি 500 টাকার, এটা সর্বোচ্চ লিমিট, হ্যাঁ, ধরেন কোনো কারণে 500 টাকা জরিমানা করলো, 500 টাকা জরিমানা করলে এটার বিরুদ্ধে আপনি আপিলও করতে পারবেন না। এই বলেছে 250 ধারা। তাহলে 250 ধারা সংশোধন গুলো আমরা বুঝলাম। মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর মামলা যদি করে কোনো ব্যক্তি, অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক মামলা করলো, করে, কিন্তু এখন ফেক মামলা প্রচুর হয়ে গেছে। আদালতও এটা বুঝতে পারে যে এই ব্যক্তিরা শুধু শুধু ফেক মামলা করে। তো মিথ্যা মামলা করলে
তারা শাস্তির আওতায় আসবে। শাস্তিটা বাধ্যতামূলক। আগে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন ছিল, এখন এটা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য মামলা হলে তারা 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে তিনি 25,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। আর ম্যাজিস্ট্রেট যখন 500 টাকার অধিক কোনো 500 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ যদি দেয়, দুঃখিত আমি মনে হয় একটু ভুল পড়েছিলাম, হ্যাঁ, 500 টাকার অধিক ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যাবে। 500 টাকার নিচে দিলে, ঠিকই পড়েছিলাম, 500 টাকার নিচে দিলে আপিল করতে পারবেন না, 500 টাকার অধিক দিলে আপিল করা যাবে। আচ্ছা, এবার আসেন একটু পদ্ধতিটাও দেখতে হবে। সংশোধন হয়েছে তার মানে এই না যে আগের জিনিসগুলো বাদ হয়ে গেছে। কোনো নালিশ খারিজ করা হলো, কোনো নালিশ প্রত্যাহার করে নেওয়া হলো, অথবা আদালত দেখলেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, প্রত্যাহার করে নিলে তো বাদী নিজেই বেঁচে গেল, তাই না? যে মামলা করেছিল পরে তুলে নিল, বিচারের আগেই ধরেন তিনি প্রত্যাহার করে নিল, সেক্ষেত্রে তো ভিন্ন ব্যাপার। কিন্তু ম্যাজিস্ট্রেট দেখলো নালিশ খারিজ করা হলো, অথবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে পাওয়া গেল মামলাটা মিথ্যা মামলা ছিল। অনেকগুলো সেকশন আছে না পেনাল কোডে, 211, নারী শিশু হলে 17। তো এই যে মিথ্যা মামলার যে অভিযোগগুলো বা চার্জ গুলো নেই, এগুলো সরাসরি আদালত চার্জ গঠন করে ফেলতে পারবে ওই ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার দরুন। আচ্ছা, তার আগে দেখেন আসামিদেরকে খালাস দিতে হবে না? তারা যে এতদিন ধরে ঝুলেছিল মিথ্যা মামলার দরুন, এটাই বলেছে যখন কোনো ম্যাজিস্ট্রেট বুঝতে পারবেন, জানতে পারবেন যে নালিশের মাধ্যমে হোক, পুলিশ রিপোর্টের মাধ্যমে হোক, কোনো ব্যক্তির যে মামলা রুজু করা হয়েছিল সংবাদের ভিত্তিতে, সেই মামলাটা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, প্রথমেই আসামিদেরকে রেহাই দিবে, খালাস দিবে, প্রথম কার্যক্রম। তারপরে কি করবে, যে ব্যক্তি মিথ্যা বিরক্তিকর মামলা দায়ের করলেন তাকে কারণ দর্শাইবেন যে আপনি কি কারণে মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর মামলা করেছেন। এই কারণ দর্শানোর পরে যদি যুক্তিযুক্ততা বিবেচিত না হয়, তখন এই দণ্ডগুলোর ব্যবস্থা, যে দণ্ডগুলো আগে আপনাদেরকে বললাম, এই দণ্ডগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আর ভেতরে যে দণ্ডগুলো আছে এগুলো করব না, যতটুকু সংশোধনীতে আছে এই দণ্ডগুলো এক নজর করে আমরা দেখে যাব। এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস, হ্যাঁ? তাহলে এখান থেকে শুধু আমরা বিধানটা নেব, মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা দিলে সর্বপ্রথম আসামিদেরকে খালাস দিতে হবে এবং ওই ব্যক্তিকে কারণ দর্শাইতে হবে। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক। প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 50,000 টাকা, তৃতীয় শ্রেণী হলে 25,000 টাকা পর্যন্ত দণ্ড দিতে পারবে। 500 টাকার নিচে দণ্ড দিলে আপিল করতে পারবে না, উপরে দিলে আপিলেরও সুযোগ রয়েছে। এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রিভিশনে গেলাম না, ক্লাস লম্বা হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।